জেনারেল হাসপাতালের যে চিকিৎসক এবং নার্স যারা এসেছেন তারা মূলত সেখানে অবতরণ করার পরে এভার কেয়ারে এসে পর্যবেক্ষণ করেছে, মেডিকেল টিমের সঙ্গে বৈঠক করার পরে তারপরে আসলে রওনা হয়েছে। এখন থেকে 1টা 15 মিনিটে আমরা দেখেছি যে এভার কেয়ার থেকে যাত্রা করেছে। তো চারপাশে মানুষ আসলে উৎসুক জনতার ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। তারা দেখছেন যে একটি আসলে নজিরবিহীন পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা দুদিন ধরে আসলে মেডিকেল বোর্ডের সদস্যরা বলছিলেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সংকটাপন্ন বলেই শেষ চেষ্টা হিসেবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে বছর জুড়েই 5 আগস্টের পর থেকেই বছর জুড়ে আসলে আলোচনায় ওসমান হাদি ছিল। ভক্ত হোক বা বিরোধী মতের কিছু কিছু মানুষকে আমরা দেখেছি যে তার সাহসের প্রশংসায় পঞ্চমুখ। আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশূল, কখনো স্লোগানে, কখনো বক্তব্যে, কখনো কবিতায়, নানাভাবে ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। কখনো কখনো জুলাই আন্দোলনের অনেক নেতাকে নিয়ে নানা প্রশ্ন উঠলেও কিন্তু আসলে হাদিকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন আসলে উঠেনি। তার আন্দোলন খুবই পরিষ্কার ছিল, ন্যায় এবং ইনসাফের পথে তার যাত্রা ছিল। স্লোগানে তিনি কোনো সময় তার কথা নিয়ে অনেক ধরনের সমালোচনা হলে তিনি যে কাজটি আসলে করতে চেয়েছেন তার পক্ষে আসলে সবাই মতামত দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে তিনি আসলে একেবারে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। তবে বলা যায় যে যেটি আসলে বাংলাদেশের মানুষকে অবাক করেছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে অপেক্ষা বাংলাদেশের মানুষের, এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই হাদিকে যেভাবে গুলিবিদ্ধ করা হলো এবং কোনো অনেকগুলো সূত্রে বলা হচ্ছে যে আসলে খুনি বাংলাদেশের সীমানা পেরিয়ে গেছে। এই কারণে একটি ভয়ের ব্যাপার হচ্ছে আগামীতেও যদি কাউকে আসলে এই ধরনের টার্গেট নেওয়া হয় তারাও কি আসলে সীমান্ত পার হয়ে যাবে কিনা সেটি নিয়েও কথা হচ্ছে। বাংলাদেশের মানুষ আসলে বলা যায় যে একটা হাদি জ্বরে আক্রান্ত হয়েছে। সারাক্ষণ তার বন্দনায়, তার কর্মকাণ্ড, এবং আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল পেজ সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি যে তার কবিতা শেয়ার করা হয়েছে, তিনি যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছেন। এবং গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, বারবার কিন্তু সমালোচনা করা হয়েছে যে গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে, তাকে আসলে নিরাপত্তা দিতে এক ধরনের ব্যর্থ হয়েছে। কারণ তার গুলি করার 12 ঘন্টা পেরিয়ে গেলেও তারা আসলে কার্যক্রমই শুরু করতে পারেন নাই। খুনিকে ধরবার ব্যাপারে তাদের মধ্যে কোনো ধরনের তৎপরতা পরিলক্ষিত হয়নি। আমরা এখন আছি কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভারটি আছে সেখানে আমরা উঠছি। আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমের গাড়ির সারি এবং একই সঙ্গে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ধারণা করছি এখান থেকে এভার কেয়ার থেকে মাত্র সব মিলে বলা যায় যে 6 কিলোমিটারের যাত্রা। সব মিলে হয়তো 15 মিনিটের মধ্যে আসলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কথাটি বলছিলাম যে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা 1 মাস আগেই আসলে হাদি জানিয়েছিলেন এবং হাদি শেষের দিকে যতগুলো বক্তব্য আসলে রেখেছিলেন সেই বক্তব্যতে বারবার ঘুরে ফিরে কিন্তু তাকে হামলা করা হবে এবং তিনি নিজে বারবার বলছিলেন যে বুলেটের আঘাত না আসা পর্যন্ত আসলে তিনি থামবেন না, এই কথা তিনি বারবারই উচ্চারণ করেছেন। এবং জুলাই আন্দোলনের যতগুলো চরিত্র আসলে মানুষের সামনে এবং জনগণের সামনে এসেছে, অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের কথা ও কাজের এক ধরনের মিল অমিল থাকলেও হাদির ব্যাপারে কিন্তু সবাই দেখেছেন যে তার কথা এবং কাজের মধ্যে মিল। এবং বারবারই আসলে দেখা গিয়েছে যে তিনি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 8 আসনে দাঁড়িয়েছেন, তখনও কিন্তু তার আচরণের মধ্যে, তার কথার মধ্যে, তার মানুষকে আকৃষ্ট করবার ক্ষেত্রে কিন্তু অভিনব নানান পন্থা তিনি অবলম্বন করেছেন, যেটি বাংলাদেশের মানুষের দৃষ্টি কেড়েছে। এবং যতগুলো আন্দোলন হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ক্ষেত্রে, রাষ্ট্রপতিকে অপসারণ করবার যে আন্দোলন একসময় সোচ্চার হয়েছেন, এই সব কিছুতে কিন্তু হাদি একেবারে স্পষ্ট এবং খোলাখুলি ভাষায় সরকারের সমালোচনা করেছেন। এবং একটি বিষয়ে সব থেকে বেশি সোচ্চার ছিল, সেটি হচ্ছে যে ভারতের আগ্রাসন কোনোভাবেই আসলে মেনে নিতে চায় না। ইনকিলাবের মঞ্চের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যে বক্তব্যে একইভাবে সে বিএনপির বিপক্ষে তার দৃঢ় উচ্চারণ, জামাতকে নিয়ে তার দৃঢ় উচ্চারণ এবং এনসিপি তার যে সতীর্থ একই সাথে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়েও কিন্তু তিনি বলেছেন যে ভারতের
সাথে কোনোভাবে কোনো রকম সম্পর্ক যেন বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের মধ্যে না থাকে, এই বিষয়টি তিনি বারবার উচ্চারণ করেছেন। এবং আপনি একটি বিষয় দেখবেন যে নির্বাচনী লড়াইয়ে কি অসাধারণভাবে তিনি মানুষের কাছে গেছেন। ফজরের নামাজের পরে মসজিদের দরজায় তিনি দাঁড়িয়ে থেকেছেন। প্রতি শুক্রবার তিনি বিশেষ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং একটি শুক্রবারে এই দুর্ঘটনাটি ঘটলো। এবং এই দুর্ঘটনা আসলে আমরা এই ধরনের ব্যক্তিদের পক্ষে যেটা দেখি যে তাদের সাহসিকতা যেমন অসীম থাকে, একই সঙ্গে তাদের মধ্যে এক ধরনের সরলতাও বাস করে। অতীতে এই ধরনের বাংলাদেশের বড় বড় নেতার ক্ষেত্রে এই একই ধরনের ঘটনা ঘটেছে। আততায়ীরা যে তার সঙ্গে সপ্তাহব্যাপী ঘুরছে, তাকে পর্যবেক্ষণ করছে, তার আশেপাশে আছে, সেটি তিনি কোনোভাবে টেরও পাননি। তিনি সরল বিশ্বাসে তাদেরকে জায়গা দিয়েছেন। এবং আমরা দেখেছি যে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নির্বাচনে তিনি অনুদান নিয়েছেন। তিনি চেয়েছেন যে আমার কোনো টাকা নিয়ে আপনারা সহযোগিতা করেন। ইনকিলাব মঞ্চ তিনি তৈরি করেছেন মানুষের সহযোগিতায়। সব মিলে বলা যায় যে আমরা শুক্রবারের পর থেকে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ঘুরে ফিরে হাদি যেন বেঁচে ফিরে, কেউ তাহাজ্জুদের নামাজে তার জন্য দোয়া করছেন, মসজিদে দোয়া করছেন, দান করছেন, একটা হাদিময় একটা পরিস্থিতি আমরা গোটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এবং বড় বড় রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমরা গতকালই দেখেছি যে তিনি বলছিলেন যে তার স্ট্যাটাসে তিনি লিখেছিলেন যে বাংলাদেশে একটি ভাসানীর চরিত্র হয়তো হাদির কাছ থেকে পাওয়া যেত। আমরা আসলে জানি না তার পরিস্থিতি কি হবে, তবে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার বক্তব্য, তার চিন্তা, যে কোনোভাবে তার উচ্চারিত প্রতিটি কথা শুধুমাত্র বাংলাদেশ পন্থার পক্ষেই তিনি কথা বলে গেছেন। এভারকেয়ারের লোগো সম্বলিত অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই, চারপাশে গণমাধ্যমের গাড়ি, সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এবং তাকে নিরাপত্তার মধ্য দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, ধরে নেওয়া যায় হয়তো এখন থেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা যে 8 নম্বর গেটের কথা বলা হচ্ছে সেটির কাছাকাছি আমরা পৌঁছে যাব। তবে সত্যিকার অর্থে হাদিকে নিয়ে মানুষ অশ্রু সজল হয়েছে এবং হাদিকে নিয়ে যারা তির্যক মন্তব্য করেছিল বিভিন্ন সময়ে, তারা পর্যন্ত হাদির জন্য দোয়া করছে। তারা চাইছে এই হাদি যেন ফিরে আসে। হাদি ফিরে আসলে হয়তো বাংলাদেশের পক্ষে সোজাসুজি খোলাখুলি কথা বলবার একটি মানুষ আসলে বাংলাদেশ আবারও পাবে। এবং বলা যায় যে তার সঙ্গে যারা লড়ছেন, এবং আমরা অবাক করা একটি বিষয় দেখেছি, তার সঙ্গে যারা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে 8 আসনে লড়ছেন, তার আশেপাশে যারা আছেন, যাদেরই সম্ভাবনা তৈরি হয়েছে সাদিক কায়েম দাঁড়াবে। এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি কিন্তু এভারকেয়ার থেকে সরাসরি বিমানবন্দরের গেটের সামনে এসে পৌঁছে যাচ্ছে। তার সঙ্গে নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে এবং অ্যাম্বুলেন্সটি কিন্তু এই বিমানবন্দরের 8 নম্বর গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং এখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম দুপুর 1:30টা নাগাদ শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য। ঠিক এই সময় কিন্তু আসলে তার অ্যাম্বুলেন্সটি ভেতরে ঢুকছে 8 নম্বর গেটের ভেতর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি কিন্তু ভেতরে প্রবেশ করলো এবং সে ভেতরে একদমই যেই ভেতরে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স যেটি সিঙ্গাপুর থেকে এসেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষা করছে এই এভারকেয়ারের নিজস্ব অ্যাম্বুলেন্সটি থেকে। তারপর সেই এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে স্থানান্তর করা হবে এবং আমরা জানি তার সঙ্গে ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি রয়েছেন এবং তার বড় ভাই রয়েছেন, যারাও তার সঙ্গে সিঙ্গাপুরে যাত্রা করবেন। সেই সঙ্গে এখানে উৎসুক জনতা ভিড় করছেন। সকলেই কিন্তু আসলে আমরা জানি সারা দেশ জুড়ে হাদির সুস্থতার জন্য কিন্তু প্রার্থনা চলছে এবং একই সঙ্গে শরীফ ওসমান হাদি যখন শুক্রবার গুলিবিদ্ধ হলো, বিভিন্ন মহল থেকে কিন্তু এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জানানো হয়েছে এবং তাকে যারা আসলে এভাবে গুলিবিদ্ধ করেছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু অনেক দেশের সকল মহল থেকে কিন্তু দাবি জানানো হয়েছে। আমরা দেখলাম মাত্রই কিন্তু হাদিকে বহনকৃত এভারকেয়ারের নিজস্ব যে অ্যাম্বুলেন্সটি ছিল সেই অ্যাম্বুলেন্সটি 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করলো। এখানে এখনো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আরও কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ির মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের যে নির্বাহী পরিচালক রয়েছেন তিনি ভেতরে প্রবেশ করলো এবং সেই সঙ্গে আরও বিমানবন্দর কর্তৃপক্ষের যারা নিশ্চয়ই দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা এই গাড়িগুলোর মধ্যে রয়েছে, সেই গাড়িগুলো ভেতরে একে একে প্রবেশ করছে। এবং এই যে উন্নত চিকিৎসার জন্য
এখনও বলছিলাম সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সেই হাদিকে চিকিৎসার জন্য কিন্তু পুরো যা যা চিকিৎসার খরচ রয়েছে তা সব বহন করবে রাষ্ট্র, এবং একই সঙ্গে কিন্তু যেই হাদিকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল, সেখানের ইমার্জেন্সি বিভাগে, অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হবে, এবং সেই হাসপাতালের সকল কিছু কিন্তু ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। সকাল 10:30 নাগাদ সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, তারপর সেটি আসতে 40 মিনিটের মতো বিলম্ব হয়েছে। সেটি 11:20 নাগাদ এসে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, এবং তারপর আমরা জানি নিরাপত্তা যাচাই বাছাই চলেছে ভেতরে। আর সিঙ্গাপুর থেকেও 2 জন চিকিৎসক এসেছিল, তার মধ্যে একজন চিকিৎসক ছিল এবং একজন নার্স ছিল, এবং তারা দ্বারা যে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তার মাথায় গুলি করা হয়েছে, তারপর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়। এবং আজকে সকালে বলে রাখা ভালো যে 11টার কিছু পরে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে এসেছে হাদিকে। আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর 2টা নাগাদ হাদিকে নিয়ে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। এরই মধ্যে আমরা দেখছি যে আমাদের অন্যান্য সহকর্মীরা ছিলেন এভার কেয়ার হাসপাতালে, তারা সেই অ্যাম্বুলেন্সের সাথে করে বিমানবন্দর পর্যন্ত এসেছেন। এই কিছুক্ষণ আগেই কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছে, এবং এখানে থাকা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে করেই হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। একটু জানিয়ে রেখে যে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফ স্ট্রিম G100 সিরিজের যে প্রাইভেট জেট, সেটি আজকে 11:22 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে, এবং পরবর্তীতে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সেই তথ্য পাই। সেটি বেশ কয়েক ঘন্টা এখানে অপেক্ষারত আছে, এবং এই যে কিছুক্ষণ আগেই হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটি এসে পৌঁছেছে, এরপরই কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। আমরা একটু হাদি সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আছেন, এবং জুলাই আন্দোলনের অন্যতম একজন বলা যায় যে সামনের সারির তরুণ নেতৃত্ব, এবং এই শরীফ ওসমান হাদি কিন্তু ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের যে প্রচারণা সেটিও কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি করছিলেন। এরই মধ্যে আমরা দেখেছি যে গত শুক্রবার তিনি বাদ জুম্মা এ ধরনের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন, এবং তাকে রিকশায় চলন্ত অবস্থায় তিনি যাচ্ছিলেন, তাকে পেছন থেকে মোটর বাইকে করে এসে কিন্তু সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে, এবং তারপর থেকেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য, আরেকটু সুচিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তিনি ছিলেন বেশ কয়েকদিন। সেখান থেকে আসলে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর। সেই সিঙ্গাপুরে পাঠানোর যে প্রক্রিয়া বা কার্যক্রম সেটি এই মুহূর্তে চলছে। আমরা দেখছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে সেটিতে করে তাকে নিয়ে যাওয়া হবে, এবং হাদির এই দুর্ঘটনার পর অর্থাৎ তাকে যে এভাবে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করা হলো তাকে হত্যার উদ্দেশ্যে, এরপর থেকেই আমরা দেখছি যে দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সারা দেশ জুড়ে কিন্তু একটি শোকের বিষয় একটি রয়েছে, এবং সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে, হাদির জন্য দোয়া করছেন সবাই। এবং সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে অনেকেই হাদির যে ইতিবাচক গুণগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছেন। তারা বলছিলেন যে জুলাইয়ের অন্যতম যে তরুণ নেতৃত্ব, সেই হাদি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গেছেন। সেই হাদিকে আসলে ন্যাক্কারজনকভাবে এভাবে সন্ত্রাসী হামলা করেছে তার বিরুদ্ধে কিন্তু অনেকেই বলছিলেন, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু লিখছিলেন। এবং আমরা দেখেছি যে ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন, এবং সেই অনুযায়ী কিন্তু তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার নির্বাচনী এলাকায় তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন, তার যে নির্বাচনী সঙ্গীরা রয়েছেন, তার যে কর্মীরা রয়েছেন তাদের নিয়ে। কিন্তু তার মধ্যেই যে আসলে সন্ত্রাসীরা ঢুকে পড়েছিল, তার আশেপাশেই তাকে তারা বিভিন্নভাবে অনুসরণ করছিল, সেই অনুসরণ করতে করতেই কিন্তু গেল শুক্রবার আমরা দেখেছি যে বেলা 2:30টার দিকে তাকে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। তারপর থেকেই তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, এরপরে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বারবারই কিন্তু বিভিন্নভাবে হালনাগাদ তথ্য দিচ্ছিলেন যে তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন, স্বাস্থ্যের অবনতি তার রয়েছে।
এবং তার যে বুলেট মাথায় ঢুকেছিল সেটির একটি অংশ বের করা হলেও কিছু অংশ ভেতরে রয়েছে এখনও, সেটিও কিন্তু তার চিকিৎসকরা জানিয়েছিলেন। তো এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে। সবাই আসলে এটি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন, হাদির এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বেশ কয়েকদিন ধরে। আমরা দেখেছি সারা দেশেই যারা জুলাইয়ের পক্ষে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, তার জন্য তার পক্ষে কথা বলছেন আসলে। এবং এই যে অপরাধীদের ধরার বিষয়টি নিয়েও কিন্তু সোচ্চার আমরা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও কিন্তু এ নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে নির্বাচনের আগে অবনতি না ঘটে, কিংবা এই যে জুলাইয়ের যে তরুণ নেতৃত্ব তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি কিন্তু জোর আর বিষয়ে কিন্তু অনেকেই বলছেন। এবং এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটি অপচেষ্টা সেটি যাতে হয়, এর জন্য কিন্তু জুলাইয়ের পক্ষে যারা আন্দোলন করেছিলেন, যারা আন্দোলন করেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু সোচ্চার অবস্থান জানিয়ে দিয়েছেন। এবং এই ঘটনায় জড়িত এখন পর্যন্ত আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে শনাক্ত করে তাদেরকে আটক করেছে, গ্রেপ্তার করেছে, এমনও আমরা জানতে পেরেছি। বিশেষ করে হাদিকে গুলি করে পালানোর সময় যে মোটরসাইকেলটি ছিল সেই মোটরসাইকেলের মালিক তাকে কিন্তু মোহাম্মদপুর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এবং আমরা এরই মধ্যে আরও একটি তথ্য পেয়েছি, গতকাল থেকে এই তথ্যটি বেশ আলোচনা তৈরি করেছে, যেটি হচ্ছে যে তাকে গুলি করে পালিয়ে যাওয়া যে সন্ত্রাসীরা তারা পালিয়ে গেছেন বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে, এমন খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই যে যাবতীয় ঘটনা বহুল যে বিষয়গুলো রয়েছে তার মধ্য থেকেও কিন্তু আসলে সবার মূল যে জায়গাটি, মূল যে চাওয়া সেটি হচ্ছে হাদির সুস্থতা, অর্থাৎ হাদি যাতে সুস্থভাবে আবারও ফিরে আসেন, নির্বাচনী প্রচারণা চালাতে পারেন। হাদি যেভাবে তার ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে রাজনৈতিক যে তার যে বিষয়গুলো রয়েছে কর্মকাণ্ড, সেগুলো যাতে আবারও তিনি নির্বিঘ্নে করতে পারেন, এই বিষয়ের উপরেই কিন্তু সবাই জোর দিচ্ছেন। এবং